আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের ক্রিমিনাল ল বিষয়ক আইনি অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, এবং আমার সাথে আছেন, আপনারা দেখেছেন বিগত অনেক প্রোগ্রামে উনি আসছেন, আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। রবিবার লাইভ প্রোগ্রাম হয় এবং তার পরের দিন অর্থাৎ কাল সকাল সোমবার 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটি আবার রিপিট দেখানো হবে। সুতরাং প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল ল বিষয়ক এই আইনি অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজাম কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি শুধু ক্রিমিনাল লয়ের উপরেই প্র্যাকটিস করে আসছি, তাই আমার অভিজ্ঞতা দক্ষতা হলো শুধু ক্রিমিনাল লয়ের উপর। এই জন্য আমি এবং আমার কলিগ ব্যারিস্টার বা কুইন্স কাউন্সিল কিউসি যখন আমরা আসি, আমরা তখন শুধু ক্রিমিনাল ল বিষয়ে এই প্রোগ্রামের মধ্যে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ মানুষের মামলার তথ্যাদি টেলিভিশনের মধ্যে বললে আরেকজনের জানা হয়ে যেতে পারে, এগুলো রিস্ক থাকে স্বাভাবিক, যার জন্য আমরা এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট, কোর্ট অফ অ্যাপিলে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। আমার অনেক কেসগুলো এদেশের বিবিসি এবং বিভিন্ন নিউজ মিডিয়াতে প্রকাশিত হয়েছে, তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে সবসময়ই আমার কাছে বিভিন্ন প্রশ্নাদি আসে, আর সেই প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়ে আমি আমাদের এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে একজন বিবাদী বা আসামির কর্তব্য করণীয় কি কি করা উচিত যখন তাকে ট্রায়াল ফেস করতে হয়। একটা ক্রিমিনাল অফেন্সের জন্য যখন তাকে ট্রায়াল ফেস করতে হয়, তখন তার করণীয় কর্তব্য কি করা উচিত, তার ডিফেন্সটাকে ভালো মতো প্রিপেয়ার করতে হলে তার কি দরকার, সেগুলো আমরা আজকে বলবো। অনেক জিনিসগুলো আমাদের ক্লায়েন্টরা করতে হয়, তাদেরকে জানতে হবে এই জিনিসগুলো কি তাদের করা উচিত, কারণ আলটিমেটলি এটা তাদের কেস, তাদেরকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে তাদের ডিফেন্স প্রিপেয়ার করার জন্য, এবং সেটা সলিসিটরকে আমাকে দিতে হবে। তখন আমি আমাদের কেসের জন্য যে ব্যারিস্টার এনগেজ করব, আমি এবং আমার ব্যারিস্টার মিলে তখন আমরা একটা ডিফেন্স স্টেটমেন্ট প্রিপেয়ার করব। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করব, যাতে আপনাদের সকলের বুঝতে সুবিধা হয়। প্রথমেই আমি বলবো যে প্রশ্নটা আমার কাছে প্রত্যেক দিন প্রায় আসে, আমি টেলিফোন কল পাই যে আজম সাহেব, আমরা সলিসিটর চেঞ্জ করতে চাই। পুলিশ আমাকে যে সলিসিটর দিয়েছে পুলিশ স্টেশনে,
ইন্টারভিউর সময় ওই সলিসিটর আমার সাথে মিটিং করে নাই, সময় দেয় নাই, আমার প্রবলেমের, আমার যে কেসের যে ব্যাকগ্রাউন্ড, যে বিভিন্ন আমার বক্তব্য ছিল এগুলো শুনে নাই, এবং আমাকে না শুনে ইন্টারভিউ রুমে নিয়ে গেছে। আমি কোনো সময় পাই নাই, আমি সলিসিটর চেঞ্জ করতে চাই। আপনারা জানেন পুলিশ যাদেরকে দেয়, পুলিশ স্টেশন ওখানে 24 আওয়ার্স ডিউটি স্কিম থেকে তাদেরকে দেয়। আপনি যদি তাদেরকে চেঞ্জ করতে হয় তাহলে সব সময় মনে রাখবেন ইন্টারভিউ দেওয়ার পরেই আপনাকে খুঁজে আরেকজন সলিসিটর বের করতে হবে। আপনাকে দেখতে হবে কারা ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট সলিসিটর, কারা দীর্ঘদিন অনেক বছর ধরে ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছে। তাদের ট্র্যাক রেকর্ড দেখবেন, তাদের ক্লায়েন্ট আপনার কেয়ারগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন, তারা আপনাকে সময় দিয়ে কথা বলছে কিনা, আপনার টেলিফোনের আনসার করতেছে কিনা, এবং সেটা আপনি পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথেই আপনাকে চেঞ্জ করতে হবে যদি আপনি চেঞ্জ করতে চান। তার কারণটা হলো যদি দেরি করেন তাহলে আপনাকে কোর্টের অর্ডার লাগবে। কোর্টের অর্ডার ছাড়া আপনি ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরকে চেঞ্জ করতে পারবেন না, কোর্টের অ্যাপ্রুভাল লাগবে। সো ইফ ইউর solicitor are being funded by legal aid, you will have to get the approval of the court for legal aid to be transferred to your new firm of solicitors. কিন্তু এই ট্রান্সফারটা, কোর্টের অর্ডারটা আপনার লাগবে না আপনি যদি পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে আপনি চেঞ্জ করেন। এখানে কেস যদি কোর্টে চলে যায় অথবা পুলিশ যদি একটা ডিসিশন অলরেডি নিয়ে নেয় আপনার উপরে, চার্জ যদি অলরেডি তারা ডিসিশন চার্জিং এর জন্য নিয়ে নেয়, তখন কিন্তু আপনার চেঞ্জ করতে হলে আপনাকে কোর্টের অর্ডার নিতে হবে। So you will usually have to give good reasons as to why you no longer want your current firm of solicitors to represent you. কোর্টকে আপনাকে কনভিন্স করতে হবে, কোর্টের কাছে আপনাকে কারণ দিতে হবে, গুড রিজন দিতে হবে কেন আপনি পুলিশ যে আপনাকে সলিসিটর দিয়েছে তাকে কেন আপনি চান না, কেন চেঞ্জ করতে চান। গুড রিজন না হলে কোর্ট আপনাকে চেঞ্জ করতে দিবে না। সুতরাং এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। প্রায় সময় আমার কাছে আসে ট্রায়ালের 1 মাস আগে, 2 সপ্তাহ আগে কেস অলরেডি কোর্টে চলে গেছে, তখন আমি যখন বলি তখন তারা অবাক হয়ে যায়, এটা তো আমরা জানতাম না, এটা তো আমাদের রাইট, আমরা সলিসিটর চেঞ্জ করব। এটা হয় না। ক্রিমিনাল লয়ের মধ্যে আপনাকে সাথে সাথেই চেঞ্জ করতে হবে। যত বেশি দেরি করবেন ততই আপনি রিস্ক থাকবে আপনার কোর্ট সেই অর্ডারটা দিবে না, চেঞ্জ করতে দিবে না। The longer you leave a request to transfer solicitors, the greater chance you have of your application to transfer being refused. যত বেশি দেরি করবেন আপনি তত বেশি আপনার রিস্ক থাকবে আপনার ট্রান্সফার, চেঞ্জ অফ সলিসিটর কোর্ট অর্ডার করবে না। আমি সবসময় বলি, যখনই আমাকে ফোন করে, প্রায় সময় আমি টেলিফোনগুলো পাই যে আমি আপনার কাছে আসতে চাই, তখন আমি যখন এগুলো বলি তখন তারা বলে যে এখন তো আমার, যখন আমি শুনি তাদের কি কারণে তারা চেঞ্জ করতে চায়, আমি দেখি কোনো প্রপার কোনো রিজন নাই, এবং তখন কোর্টের কাছ থেকে আপনি অর্ডার পাওয়ার পসিবিলিটি আর থাকবে না। সুতরাং যদি আপনাকে চেঞ্জই করতে হয়, আপনি তো দেখেছেন ওই সলিসিটরের সাথে মিটিং করেছেন, আপনি তার সাথে কথা বলার সুযোগ হয়েছে, সুতরাং তখন আপনি বুঝতে পেরেছেন
আপনার জন্য কতটুক কেয়ারিং ছিল, কতটুক সময় দিয়েছে, কতটুক আপনার সাথে বসে মিটিং করে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা কত সময় আপনাকে দিয়েছে, আপনার বক্তব্যগুলো শুনেছে কিনা আপনাকে ইন্টারভিউতে নেওয়ার আগে, এগুলো সবগুলো অত্যাবশ্যক আপনাকে মনে রাখতে হবে। এবং তখন আপনি যদি সাথে সাথে চেঞ্জ করেন, আরেকজন লয়ারকে খুঁজে বের করেন, আপনাকে দেখতে হবে এখানে অনেক লয়ার আছে। এই দেশের মধ্যে সিভিল ল এবং ক্রিমিনাল ল 2 ধাপে বিভক্ত। 2 ভাগে বিভক্ত তার কারণটা হলো কি, সিভিল ল এর মধ্যে আছে হাউজিং, ইমিগ্রেশন, ডিভোর্স, প্রপার্টি, কনভেন্সিং, অনেকগুলো সিভিল ল এর মধ্যে আছে। আর ক্রিমিনাল লটা হলো ক্রিমিনাল ল, ক্রিমিনাল কোর্টের মধ্যে এই কেসগুলো হয়। সাধারণত পুলিশ স্টেশন থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট কোর্ট এবং ক্রাউন কোর্ট এবং কোর্ট অফ অ্যাপিল ক্রিমিনাল ডিভিশনে এই কেসগুলো হয়। সুতরাং আপনাকে দেখতে হবে, খুব গুটি কয়েক সলিসিটর্স ফার্ম আছে যারা ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে। আপনাকে খুঁজে বের করতে হবে কারা দীর্ঘদিন ব্যাপী ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করছে। আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলতে হবে কাদের গুড রেপুটেশন আছে ফর ক্রিমিনাল ডিফেন্স সার্ভিস। তখন তাদের সাথে আপনি টেলিফোন কথা বলবেন, সময় দিয়ে কথা বলবেন, শোনার চেষ্টা করবেন, আপনার সমস্যাগুলো বুঝাইয়া বলার চেষ্টা করবেন। তখন আপনি বুঝতে পারবেন সলিসিটর আপনার সাথে কতটুকু কেয়ারিং, কতটুকু শুনতেছে, সময় দিচ্ছে কিনা। তখন আপনি ডিসিশন নেবেন। আপনি দেখবেন কয়েক জায়গায় এবং তারপর আপনি ডিসিশন নেবেন। কিন্তু এই ডিসিশনটা যত তাড়াতাড়ি নেবেন পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে ততই ভালো। তখন আপনার কোর্টের অর্ডার আর লাগবে না। আজ আমি এবং আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি, আপনারা দেখেছেন উনি দীর্ঘ 25 বছরেরও অধিক এক্সপেরিয়েন্সড ব্যারিস্টার। ওনার সেই বিবিধ নানা অভিজ্ঞতা, এটা মানে প্রচুর অভিজ্ঞতা ওনার লিন টাউনলি বিগত জীবনে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস যেটা আছে সিপিএস এর অ্যাডভোকেসি ম্যানেজার হিসাবে কাজ করেছিলেন। উনি ম্যানেজারিয়াল পজিশনে কাজ করেছেন ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের মধ্যে। লিন টাউনলি লন্ডন ইউনিভার্সিটিতে যারা ব্যারিস্টারি পড়াশোনা করে বিপিটিসি কোর্স বলে যেটাকে, ব্যারিস্টার স্টুডেন্টদেরকে উনি পড়ান। এবং লিন টাউনলি এদেশের যে উইমেন ব্যারিস্টার অ্যাসোসিয়েশন আছে ইউকেতে, সেই উইমেন ব্যারিস্টার অ্যাসোসিয়েশনের উনি প্রেসিডেন্ট। এবং তাছাড়া সবচাইতে আরেকটা পরিচয় হচ্ছে সেটা হলো উনি কোর্টের জাজ। ওনার সেই বিশাল অভিজ্ঞতা, 25 বছরেরও অধিক অভিজ্ঞতা, উনি আমি বলবো লিন, we are going to talk about the topic what the defendant can do to help prepare his or her defense. If you can start with some how they should be preparing themselves. Yes, well, it's important to write out everything that you remember. That if you are arrested, you'll be told why. It's important that you write out everything. You can remember what happened before and during the arrest as well, so after. And it's also important to prepare a chronology. What that means is things will happen in a certain order, and dates might be very important as well, depending on the type of case that it is. So you've got to think back and actually start to write things down, or get someone else to make notes so that you've got them there. And the second thing that you need to do, because in criminal law, things have to be proved by evidence. So that can be documents and things like that. So documents may be relevant, photographs, things like that. But
most of the evidence in a lot of cases comes from people. So who may have seen something, who may be able to come to court and help. So essentially you're making a list of potential people who you might want to bring to court as your witnesses. So people who might have seen or heard the incident in question. Okay, pause there. Let me just explain this bit a bit more in Bengali also. দর্শক, আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি যেটা বলছেন সেটা হচ্ছে আপনাকে অ্যারেস্ট করার আগে, অ্যারেস্টের সময়, অ্যারেস্টের পরে কি কি হয়েছে ঘটনাটার একটা বিস্তারিত বর্ণনা আপনি লিখবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেরি করবেন না। দেরি করলে আপনার মেমোরিতে সবকিছু থাকবে না। সুতরাং ঘটনার সময়, ঘটনার আগে এবং ঘটনার পরে ইনসিডেন্টের রিলেটেড যা যা আপনার মনে পড়ে সবকিছু বিস্তারিত কালানুক্রমিক ক্রনোলজিক্যালি আপনি লিখবেন। এটা ইম্পর্টেন্ট। এবং আরো বলছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি, যারা যারা সাক্ষী হতে পারে আপনার কেসের জন্য, যারা যারা সাক্ষী হতে পারে, ক্রিমিনাল কেসের মধ্যে সাক্ষীরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার কারণটা হলো সাক্ষীরা সে পুলিশের সাক্ষী হোক, ডিফেন্সের সাক্ষী হোক, তারা কোর্টে যাইয়া ঘটনাটা কি হয়েছে ক্লারিফাই করে, ভেরিফাই করে, তারা যতটুক জানে সেটা জাজ এবং জুরিকে এক্সপ্লেইন করে দিবে। তখন জাজ এবং জুরির একটা কোর্টের উপর একটা ডিসিশন নিতে আপনার সুবিধা হয়। এই উইটনেসদের রোল হইল খুবই গুরুত্বপূর্ণ ক্রিমিনাল কেসের জন্য। সুতরাং আপনি যদি মনে করেন কোন একটা উইটনেস একটা দেখেছে আপনার ঘটনা এবং সেটা যদি আপনি মনে করেন এটা আপনার কেসের জন্য হেল্পফুল হবে, সাথে সাথে ওই উইটনেসের ডিটেইলসগুলো আপনি লিখবেন, কন্ট্যাক্ট ডিটেইলসগুলো আপনি লিখবেন এবং লিখে সেই ইনফরমেশনগুলো আপনি আপনার সলিসিটরকে প্রোভাইড করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। Lynn, I come to you. Okay, it is important to get the details of the potential witnesses and then also gather evidence. Talk about that evidence, please. Yes. Well, the witnesses may be very important evidence for you. So you need to get the names, and if you don't know them well or at all, try to get the details, the contact details, so that your solicitor can contact them for a statement if needs be. Also, what is it that you think they know or might remember? Tell your solicitor. And any other information that you have that will help the solicitor contact the witnesses, and also give the solicitor an idea of whether they're needed and how important they might be in respect of your case. Now, in relation to gathering evidence, now we've mentioned that witnesses, as in people, are an important aspect of the case, but there's also a lot of other things that may be relevant today. So, for example, a very important thing is probably going to be your phone or other people's phones. So, phone messages, photographs, emails, invoices, receipts, contracts, depending on the nature of the case, all of these things may be very important. So you need to alert your solicitor to anything like that that relates to the case. And then also in respect to yourself, you need to give the solicitor a bit of background about what you do in the community, anything like that, what your employment is. If you're enrolled in education or you work for the community, or you've got contracts of employment, that sort of thing, all of that can be important background information for you.
And then whether you want to bring a character witness. Again, this doesn't have a huge amount of importance in respect of the trial itself, but it might be important for sentencing in the event of a conviction. And then to make sure that you have a productive meeting with your solicitor, remember that these things can be very time pressured, because the timing and the solicitor's remuneration or pay are linked. So the appointments tend to be quite time pressured, especially if it's legally aided. So make sure that you come to the meeting to the solicitor with any questions that you have ready and prepared, and also the information that the solicitor tells you to bring, so that you can make the most of the limited time that you might have with the solicitor. Okay, let me দর্শক অনেক জিনিসগুলো আপনাদের মানে করা উচিত আপনার ডিফেন্সটাকে প্রপারলি প্রিপেয়ার করার জন্য। মনে করেন আপনার কেসের ব্যাপারে হয়তো রিলেটেড মেসেজ থাকতে পারে, হোয়াটসঅ্যাপ মেসেজ থাকতে পারে, টেক্সট মেসেজ থাকতে পারে, ফটোগ্রাফ থাকতে পারে, আপনার ইমেইল থাকতে পারে, কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট থাকতে পারে, রিসিপ্ট থাকতে পারে, ইনভয়েস থাকতে পারে, বিভিন্ন এভিডেন্স হয়তো আপনার কেসের সাথে রিলেটেড আছে। এইগুলো আপনি যত বেশি জোগাড় করবেন ততই আপনার কেসের জন্য সুবিধা হবে। এগুলো সব আমাদেরকে দিবেন। আমি পার্টিকুলারলি যখনই বসি, ইভেন যখনই আমি ফোন করি আমার ক্লায়েন্টকে, তখনই আমি বলি এই জিনিসগুলো প্রায় সময় আমি সবসময় রিমাইন্ডার দিয়ে দিই যে এই আছে কিনা, এই আইটেম আছে কিনা, যদি থাকে সেটা দিবেন। এগুলো সবসময় জোগাড় করবেন। তাছাড়া আপনার ইনভলভমেন্ট কমিউনিটির কি আছে, আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি কিভাবে বড় হয়েছেন, কোন জায়গায় থাকেন, আপনার ব্যাকগ্রাউন্ড, এগুলো সবগুলো লিখবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা কি আছে এগুলো লিখবেন। কোনো কলেজে যদি এনরোলমেন্ট হয়ে থাকেন সেগুলো এনরোলমেন্টের চিঠি জোগাড় করবেন। কোনো একটা ট্রেনিং এর মধ্যে যদি আপনার এনগেজমেন্ট পান বা অফার পান, সেই অফার লেটারটাও আপনি জোগাড় করে আপনি আপনার সলিসিটরকে দিবেন যে দেখেন আমার জন্য একটা ট্রেনিং এর অফার আসছে, আমার জন্য একটা জবের অফার আসছে, আমার একটা ইউনিভার্সিটিতে এনরোলমেন্টের চিঠি আসছে। এগুলো সব আপনার কাজে আসে। যখন যেভাবে কাজে লাগাতে হয় সেটা তখন আমরা এগুলো কাজে লাগাবো। আপনার কাজ হলো আপনি এগুলো সবগুলো দিবেন আমাদেরকে, আমাদের কাজ হবে এগুলো কিভাবে আমরা কোন জায়গায় যেখানে দরকার সেটা কাজে লাগাবো। Now, Lynn, another point, if you can talk about the character witnesses. Yes, and I mean here, character witnesses, as I've said, are generally not the most important at the trial. Again, it depends with what the charge is, but character witnesses can be very important in mitigation and in the event of a conviction and a sentence. A character witness, it can be anyone who knows you as an individual, but if it's someone who has a position of responsibility or a position in the community that is a established position or someone in a profession, then it can carry more weight. But a character witness at a trial against other direct evidence in relation to the offence in question doesn't carry an awful lot of weight. They're best kept for the sentencing and the mitigation. Yeah, দর্শক, এই ক্যারেক্টার রেফারেন্স গুলো সবসময় আপনি নিবেন from a man or woman, a person of a good standing. তখন একটু কোর্ট খুশি হয় যেটা রেসপন্সিবল পজিশনের মানুষ আপনার জন্য একটা ক্যারেক্টার রেফারেন্স দিয়েছে। A person of a good standing, সাধারণত মনে করেন আপনার ইউনিভার্সিটির টিচার হইতে পারে, আপনার ডাক্তার হইতে পারে,
আপনার কাজের ম্যানেজার হইতে পারে, কাজের জায়গা থেকে নিতে পারেন, যারা আপনার সম্বন্ধে তাদের অভিজ্ঞতা যেটা সেটা বর্ণনা করবে। তারা বলবে আমরা যতটুকু দেখেছি আমাদের এখানে সে যে কাজ করেছে এত বছর ধরে, 5 বছর ধরে, 3 বছর ধরে তাকে আমরা দেখেছি এই ভাবে কাজ করতে, এবং আপনার সম্বন্ধে তার নলেজ যেটা আছে সেগুলো ওই ক্যারেক্টার রেফারেন্সের মধ্যে তারা লিখবে। আপনার মনে রাখতে হবে ক্যারেক্টার রেফারেন্স যারা দিবে তাদেরকে বলতে হবে আপনাকে কেন আপনি তাদের কাছ থেকে ক্যারেক্টার রেফারেন্স নিচ্ছেন। বলতে হবে আপনার উড গ্রিন ক্রাউন কোর্টে, স্ন্যাচব্রুক ক্রাউন কোর্টে, ইনার লন্ডন ক্রাউন কোর্টে, অথবা যে কোনো একটা ক্রাউন কোর্টের মধ্যে বা ম্যাজিস্ট্রেটস কোর্টের মধ্যে আপনার একটা ট্রায়াল ফেস করতে হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্সের জন্য। সেই কি অফেন্স সেটাও আপনাকে বলতে হবে। তখন তারা এটা জেনে শুনে আপনার এই রেফারেন্সটা দিবে। আপনি বলবেন আমার এই অপরাধের জন্য আমাকে চার্জ করা হয়েছে, যেটার জন্য আমি নট গিলটি প্লিড করতেছি, আমি কোর্টে ট্রায়াল ফেস করতে হবে, আমার কাজের জায়গা থেকে একটা রেফারেন্স দরকার হবে। তখন আপনার ম্যানেজার বা কাজের যে একটা ডাইরেক্টর কোম্পানির যারা আছে, আপনার লাইন ম্যানেজার, তারা আপনাকে একটা রেফারেন্স দিবে। আপনি শুধু সব জায়গায় যাইয়া একটা চিঠি সাইন করে নিলেন, আপনার সম্বন্ধে বলল, সেটা হবে না। এখানে বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে। ক্রিমিনাল কেসের মধ্যে আপনার এই ক্যারেক্টার রেফারেন্স গুলো লিখতে হবে, একটা স্পেসিফাইড একটা ফর্ম আছে। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটা সেকশন 9 ফর্ম আছে। ওই ফর্মের মধ্যেই এই ক্যারেক্টার উইটনেসদেরকে রেফারেন্স লিখতে হবে। আর যাদের নিজস্ব লেটার হেড আছে, নোটপ্যাড আছে, কোম্পানির ডাইরেক্টর হিসেবে তার যে নিজের যদি অফিসিয়াল প্যাড থাকে তাহলে সেই প্যাডের মধ্যেও লিখতে পারে, অনেক সময় এগুলো গ্রহণযোগ্য হয়। Now, how important if someone is charged for the dishonesty, I would say it's very important for them to get a character reference. Depends what the other evidence is. I personally don't like character references. I think that they're overrated, but it is something obviously that you have to consider on a case-by-case basis. And I mean, it depends on what the other evidence is. And if there's an element of doubt and it just relates to intention, and there are elements of doubt in the case, and dishonesty is a good example where a character witness can help. So for example, if the charge relates to whether it's dishonest or whether it's a mistake, for example, that would be a good case to have a character reference. If you're saying that you're not dishonest but you made a genuine mistake, for example, or you'd neglected to do something, very, very important in those types of cases. But in cases, for example, where it's an assault on another person, character references don't tend to help that much because you've got direct evidence from someone else. But again, it's the importance that we always advise on about what is needed and what will help in a particular case, because a character reference may be very important in some cases but not as important in others, and that's really, it's about managing expectations of everyone. So just because you're highly thought of in the community and so on, and can bring a lot of witnesses, it doesn't necessarily mean that will carry weight in all cases. It may in some but not in others. Okay, we will come back to the other witnesses in the next segment. দর্শক, আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি। ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। আমরা যেটা টপিকের উপর কথা বলছি যে ডিফেন্ডেন্টের অর্থাৎ একজন আসামির, বিবাদীর কি কি কর্তব্য করণীয় আছে তাদের ডিফেন্সটাকে প্রিপেয়ার করার জন্য
ওইটার উপরে আমি এবং আমার কলিগ ব্যারিস্টার লিংটা অনলি বলছি। আমরা নেক্সট সেগমেন্টে আরো কন্টিনিউ করব। আপনাদের ক্রিমিনাল কেসের মধ্যে পড়লে আপনার কি কি করা উচিত আপনাদের ডিফেন্সটাকে প্রিপেয়ার করার জন্য। সবাই আমাদের সাথেই থাকুন।